আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদে আমরা পড়েছিলাম যে জয়রাম মুখোপাধ্যায় ওই মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে হস্তি প্রার্থনা করেছিলেন, কিন্তু মহারাজ হস্তি পাঠাবেন না এই উত্তর পাঠিয়েছিলেন। তো এরপরে কি হয়েছে, জয়রাম মুখোপাধ্যায় এই খবর শোনা মাত্র, ওই বৈঠকখানায় এই খবরটা এসেছিল, সেইটা শোনা মাত্র কি হয়েছিল, ক্ষোভে লজ্জায় রোষে একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠেছিলেন। মানে একদম আত্মসম্মানে তার লেগেছিল যে হাতি পাঠাবেন না, এত বড় মুখ করে বলেছিলেন যে চিঠি লিখবে এবং হাতি পাঠিয়ে দেবেন মহারাজ, তো সেটা আত্মসম্মানে লেগেছিল। সেই জন্যে দ্বিতীয় পরিচ্ছেদের শেষে জয়রাম মুখোপাধ্যায় বলেছিলেন যে না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। তো এইখানে কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদটা শেষ হয়েছিল। তো আজকে আমি আদরিণী গল্পের তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। তাহলে চলো তৃতীয় পরিচ্ছেদটা পড়ানো শুরু করা যাক। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে কি বলছে, জয়রাম মুখোপাধ্যায় বলেছিল যে যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, গরুর গাড়িতে আমি যাব না। তো কি বলছে যে শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে। তাহলে ক্রোশ মানে কি? ক্রোশ মানে তোমরা এটা লিখে রাখো, বর্তমানে অপ্রচলিত দূরত্বের একক বিশেষ। তাহলে এই যে কিলোমিটার, মিটার যেমনভাবে মাপা হয়, তো আগেকার দিনে এই ক্রোশ, মাইল এইভাবে কিন্তু দূরত্ব মাপা হতো। তো বর্তমানে অপ্রচলিত দূরত্বের একটি একক বিশেষ হচ্ছে ক্রোশ। সাধারণত এক ক্রোশ বা কোষ বলতে প্রায় 3 কিলোমিটার দূরত্বকে বোঝানো হয়। তাহলে এখানে কত বলছে, 2-3 ক্রোশ মানে ওই 9 কিলোমিটার মতো, 6 থেকে 9 কিলোমিটার মতো হবে। মানে এখানে তোমরা বলতে পারো যে 8-10 কিলোমিটারের মধ্যে। তাহলে শহর থেকে 8-10 কিলোমিটারের মধ্যে যে সমস্ত জমিদাররা ছিল, তার মধ্যে 2-3 জন জমিদারের কাছে কিন্তু হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। তাহলে সেই রাতে, কোন রাতে না, যে রাতে বা যে বিকালে, যেদিন বিকালে, মানে ওই রবিবার দিন বিকালে, যেদিন মহারাজের কাছ থেকে উত্তর এলো যে তিনি হাতি পাঠাবেন না, সেই রাত্রে জয়রাম কি করলেন, তত্তৎ মানে কি, এটা লিখে রাখো, তত্তৎ বা তত্ত্বাবৎ এই শব্দটির মানে হচ্ছে সে সমস্ত বা সেইগুলো বা সেই। এটি একটি নির্দেশক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়, যা নির্দিষ্ট কতগুলো বিষয় বা বস্তুকে একসাথে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে তত্তৎ মানে কি, সেই স্থানে, সেই সমস্ত স্থানে, মানে ওই 2-3 জন জমিদারের হাতি ছিল। তো সেই 2-3 জায়গায় 2-3 স্থানে লোক পাঠালেন, কি করার জন্যে না, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে তিনি কিনিবেন। তাহলে তার আত্মসম্মানে লেগেছে, তিনি বিয়ে বাড়িতে যাবেন কিন্তু হাতিতে চড়ে যাবেন, তার জন্য তিনি হাতি নিজেই কিনবেন। সেই জন্য তিনি লোক পাঠালেন জমিদারদের কাছে, যাদের কাছে হাতি আছে। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা। তাহলে কখন উত্তর এলো, রাত্রি 2 প্রহরের সময়। তাহলে রাত্রি 2 প্রহরের সময় মানে রাত 12টার সময়। 1 প্রহর মানে 3 ঘন্টা। মানে রাতের প্রহর গণনা শুরু হয় কখন, সন্ধ্যা 6টা থেকে। তাহলে সেই হিসেবে প্রথম প্রহর মানে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, আর দ্বিতীয় প্রহর বা দ্বিপ্রহর মানে রাত 9টা থেকে রাত 12টা। সহজ কথায় বলতে গেলে মাঝরাতে বা রাত্রি 12টার সময় একজন ফিরে এসে বললেন, তো এই যে 2-3 জায়গায় যে লোক পাঠিয়েছিলেন তার মধ্যে একজন ফিরে এসে বললেন যে বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে। তাহলে এই জায়গাটার নাম কি, বীরপুর, মানে শহর থেকে ওই 8-10 কিলোমিটারের মধ্যেই একটা জায়গা বীরপুর। সেইখানকার একজন জমিদার উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে। মাদি হাতি মানে কি, স্ত্রী হাতি বা মেয়ে হাতি বা নারী হাতি। তো এই যে মেয়ে হাতি আছে, এখনও বাচ্চা। বলছে একটা হাতি পাওয়া গেছে, বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছে একটা হাতি আছে, মাদি হাতি, এখনও বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়। বলছে এই হাতিটা ওই উমাচরণ লাহিড়ি বিক্রি করবে বলেছে, কিন্তু বিস্তর মানে কি, অনেক, ঢের, প্রচুর দাম চায়। তখন জয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞেস করছে কত, তখন ওই লোকটি বলছে 2000 টাকা। তাহলে এই হাতির দাম বলেছে, উমাচরণ লাহিড়ি যে হাতিটা বিক্রি করবে তার হাতিটা জয়রাম মুখোপাধ্যায়কে দাম বলেছে 2000 টাকা। তখন জয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞেস করছে, এই যে লোকটি বলল যে এখনো বাচ্চা হাতি, তখন জয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞেস করছে খুব বাচ্চা? তখন লোকটি বলছে না,
সবারই নিতে পারবে। সবারই মানে কি, যাত্রী বা হাতিতে সবারই মানে হাতিতে আরোহণকারী মানে যাত্রী নিতে পারবে, হাতির পিঠে মানে সেই হাতিটা চাপাতে পারবে, মানুষ চাপিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। তো সেটাই বলছে যে না, সবারই নিতে পারবে। তো তখন জয়রাম মুখোপাধ্যায় বলছেন যে কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। তাহলে কুছ পরোয়া নেই এটা একটা হিন্দি বাক্যাংশ, মানে হচ্ছে পরোয়া করি না বা পরোয়া নেই, সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই যে এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে হাতি দরকার, হাতি ছাড়া তিনি বিয়ে বাড়িতে যাবেন না, তো সেই জন্য সেই পরিস্থিতি মোকাবিলার করার জন্যই বলছেন। হিন্দিতে বলছেন কুছ পরোয়া নেই, মানে আমি পরোয়া করি না, 2000 টাকা বলেছে তো তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালে যেন হাতি চলে আসে। লাহিড়ি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো। লাহিড়ি মশাই মানে ওই উমাচরণ লাহিড়ি, যার কাছ থেকে জয়রাম মুখোপাধ্যায় হাতি কিনবেন। তো সেই লাহিড়ি মশাইকে জানাতে বললেন যে আমার নমস্কার জানিও, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে সেই হাতির সাথে যেন একজন বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন এবং সকালে যেন হাতি নিয়ে আসেন এবং তার প্রাপ্য টাকা তিনি নিয়ে যান। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে তো কথাবার্তা তো হয়ে গেল যে উমাচরণ লাহিড়ির কাছ থেকে জয়রাম মুখোপাধ্যায় হাতি কিনবেন। তো তারপরের দিন রাত্রে কথাবার্তা হলো। তো তারপরের দিনই বেলা 7টার সময় মানে সকালের 7টার সময় হস্তিনী আসিল। হস্তিনী মানে ওই মেয়ে হাতি, তার যে মাদি হাতি আছে সে এলো, তাহার নাম আদরিণী। তাহলে এতক্ষণ ধরে আমরা যে এই গল্পটি পড়ছি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প, তো এইখানে গিয়ে আমরা কিন্তু এই আদরিণী শব্দটি পেলাম। তাহলে আদরিণী কে? ওই মাদি হাতি, উমাচরণ লাহিড়ির কাছে যে মাদি হাতি আছে সেই মাদি হাতির নাম আদরিণী, যেটা জয়রাম মুখোপাধ্যায় কিনবেন। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। তাহলে ওই লাহিড়ি মশাইয়ের সাথে একজন মহাশয়ের একজন বিশ্বাসী কর্মচারী এসেছেন হাতি বিক্রি করতে। তো তিনি কি করলেন, মানে রসিদ দিলেন, 2000 টাকা দিয়ে যে জয়রাম মুখোপাধ্যায় কিনলেন সেটা রসিদ দিয়ে, এই রসিদ নিয়ে লইয়া প্রস্থান করিল। তাই লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। তাহলে 2000 টাকা নিলেন জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এবং তার একটা স্ট্যাম্প কাগজে রসিদ দিলেন এবং সেটা দিয়ে তিনি চলে গেলেন। তাহলে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে কিনলেন। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে বাড়িতে হাতি এসেছে, তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতি এসেছে, তো সেই তার জন্য কি না, পাড়ার তাবৎ বালক বালিকা, তাবৎ মানে কি সকল বা সমস্ত বালক বালিকা যত আছে পাড়ার সবাই দেখতে চলে এসেছে, ঠিক আছে, বৈঠকখানার উঠানে। জয়রাম মুখোপাধ্যায়ের যে বৈঠকখানার উঠানে হাতি এসেছে সেইটা দেখার জন্যে পাড়ার যত বালক বালিকা ছিল সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। তাহলে অশিষ্ট বালক মানে কি, অশিষ্ট মানে অসভ্য বা দুরন্ত বা অশান্ত বা অভদ্র বালক। তো এই যে অসভ্য অভদ্র 2-1 বালক ছিল তাদের মধ্যে, পাড়ার বালকদের মধ্যে, তারা সুর করে কি বলতে লাগলো, হাতি তোর গোদা পায়ে নাতি। তখন বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। তাহলে বাড়ির যেসব মানে বালকরা ছিল, মানে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির বালকেরা ছিল, তারা কি করলো যে বাহ, আমাদের বাড়িতে একটা হাতি এসেছে, বড় হাতি কিনেছে, একটা মাদি হাতি কিনেছে, আর পাড়ার বালক বালিকারা এরকম ব্যঙ্গ করছে। তাহলে কি না, এই যে হাতি তোর গোদা পায়ে নাতি, এটা মানে কি, নাতি মানে এখানে লাথি, মানে ওই বাচ্চারা বলছে যে হাতি তোর গোদা পায়ে লাথি। এটা হচ্ছে, এটি মূলত হাতির পায়ের আকৃতি নিয়ে পাড়ার দুষ্টু ছেলেদের করা একটি উপহাস বা টিটকিরি, বা এটি অশিষ্ট বালকদের দ্বারা হাতির মোটা পাকে উপহাস করে লাথি মারার ভান করার একটি গ্রাম্য ছড়া। তো এই যে মানে উপহাস করছে, সেইটা সহ্য করতে না পেরে যেসব জয়রাম মুখোপাধ্যায়ের যেসব বাড়ির বালকেরা আছে তারা রেগে গেলেন, ক্রুদ্ধ হওয়া মানে রুষ্ট হলেন, রেগে গেলেন। তো রেগে গিয়ে কি করলো, ওই পাড়ার বালকদের অপমান করে তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। বহিষ্কৃত করে দিল মানে বের করে দিল বা তাড়িয়ে দিল তাদের উঠান থেকে। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারের নিকট দাঁড়াইল। হস্তিনী মানে এখানে আদরিণী। আদরিণী কি করলেন
আদরিণী কী করলো না অন্তঃপুর দ্বারের নিকট মানে কাছে গিয়ে দাঁড়াইল। তাহলে অন্তঃপুর দ্বার মানে কি? অন্তঃপুর দ্বার হচ্ছে একটা বিশেষ্য পদ, এর মানে হচ্ছে এটা লিখে নাও অন্দরমহলের দরজা বা অন্দরমহলে প্রবেশের পথ। এটি সাধারণত প্রাচীন বা বড় বাড়িতে নারীদের বসবাসের স্থান মানে অন্তঃপুর বা অন্তর্মহলে প্রবেশের দরজা বা ফটক নির্দেশ করে। অর্থাৎ বাড়ির ভিতরের মেন গেট বা মেন দরজা, বাড়ির ভিতরে যে মেন দরজাটা আছে সেটাকে বোঝানো হয়েছে অন্তঃপুর দ্বার। এটার কোথায় ব্যবহার হয় না আক্ষরিক বা রূপক অর্থে অন্দরমহলের গণ্ডি বোঝাতে ব্যবহৃত হয়। তো সেই যে বাড়ির ভিতরের যে দরজা সেখানে গিয়ে ওই আদরিণী গিয়ে দাঁড়ালো। মুখুজ্জে মহাশয় বিপত্নীক। তাহলে জয়রাম মুখোপাধ্যায় বিপত্নীক মানে কি? পত্নী নেই এমন বা পত্নী মারা গেছে এমন। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের পত্নী মারা গেছেন, সেই জন্য মুখুজ্জে মহাশয় বিপত্নীক। তার জন্যে কি না তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। তাহলে মুখুজ্জে মহাশয়ের মানে জয়রাম মুখোপাধ্যায়ের তো স্ত্রী নেই বা পত্নী নেই, তার জন্যে তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ। জ্যেষ্ঠা পুত্রবধূ মানে কি? কোনো পরিবারের সবচেয়ে বড় ছেলের স্ত্রী বা বড় বউ। তাহলে এই যে জয়রাম মুখোপাধ্যায়ের বড় ছেলের যে স্ত্রী, বড় ছেলের যে পুত্রবধূ, হ্যাঁ বড় বউ, বড় ছেলের যে বউ স্ত্রী, সে কি বললো একটি ঘটিতে জল নিয়ে এলো এবং সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। তাহলে কি সভয়? সভয় মানে কি ভয়ে ভয়ে, ভয়ার্থ ভয়যুক্ত, ভয়ে ভয়ে পা ফেলে ফেলে বাড়ি থেকে বা ঘর থেকে অন্দরমহল থেকে বেরিয়ে এলেন। তাহলে ভয় কেন পাচ্ছে না একটা হাতি এসছে বাড়িতে, যদি কিছু করে দেয় সেই হাতির ভয়ে 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 হাতিটার কাছে যাচ্ছে। তো সেই ভয়ে ভয়ে এক ঘটি জল নিয়ে বেরিয়ে এলেন। কে বেরিয়ে এলেন? মুখুজ্জে মহাশয়ের বড় ছেলের বউ। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। কাঁপা কাঁপা হাতে মানে ভয়ে কাঁপছে, হ্যাঁ কাঁপা কাঁপা হাতে তাহার পদচতুষ্টয়ে। তাহার মানে কার? ওই আদরিণীর বা হস্তিনী আদরিণীর পদচতুষ্টয়ে মানে কি? চারটি পায়ে, এই আদরিণীর চারটি পায়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। তাহলে বাড়িতে নতুন অতিথি এসছে, সেই জন্যে তার পায়ে চারটি পায়ে একটু একটু জল ঢেলে দিলেন ঘটিতে করে। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী যখন জানু পাতিয়া বসিল। তাহলে মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। মাহুত মানে কি? হাতি চালক বা হাতির রক্ষক বা তত্ত্বাবধায়ক। তারা হাতির যত্ন, প্রশিক্ষণ এবং পরিচালনার দায়িত্ব পালন করেন। তো সেই মাহুত হাতির যে চালক, হ্যাঁ সেই হচ্ছে মাহুত। মাহুত তো আসবেই, হাতি কিনেছে, হাতির সাথে তো মাহুত থাকবেই। তো সেই মাহুতের ইঙ্গিতে তিনি একটা ইঙ্গিত দিলেন যাতে আদরিণী জানু পেতে বসলো। জানু মানে হাঁটু, হাঁটু পেতে আদরিণী তখন বসলো মাহুতের ইঙ্গিত পেয়ে। বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। তাহলে ওই জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির বড় বধূ মানে বড় ছেলের বউ ওই আদরিণীর ললাট মানে কপাল, কপালে তৈল ও সিন্দুরে রাঙা করিয়া দিলেন। তৈল মানে তেল এবং সিঁদুর দিয়ে ললাটে লেপে দিলেন বা রাঙিয়ে দিলেন, তেল সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল, মানে বরণ করছে আর কি, নতুন অতিথি এসছে তো বাড়িতে, তো সেই জন্য বরণ করা চলছে। হ্যাঁ প্রথমে এক ঘটি জল তার চার পায়ে একটু একটু করে ঢেলে দিলেন, তারপরে তেল সিঁদুর দিয়ে ওই আদরিণীর কপাল রাঙিয়ে দিলেন। তারপরে ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল, বাড়িতে সবাই শাঁখ বাজাচ্ছে। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। তাহলে ওই আদরিণী জানু পেতে বসেছিল যাতে তার কপালে তেল সিঁদুর লাগাতে পারে। তারপরে যখন আদরিণী আবার উঠে দাঁড়ালো তখন একটা ধামা ভর্তি আলো চাল মানে আতপ চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য মানে ওই বরণ করার সময় যেসব মাঙ্গল্য প্রসাদ দেওয়া হয়, হ্যাঁ যেমন আতপ চাল, কলা আরও অন্যান্য খাবার দ্রব্য, সেগুলো ওই আদরিণীর সামনে রাখা হলো। সুঁড় দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল। তো যেসব খাবারগুলো দেওয়া হলো আতপ চাল, কলা আরও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য, সেগুলো সুঁড় দিয়ে তুলে তুলে আদরিণী কিছুটা খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। কিছুটা খাইল, হাতির খাওয়া তো
কিছুটা মানে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করলো, আর কিছুটা খেলো। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। তাহলে রাজহস্তি বলেছে, হ্যাঁ, মানে একটা অত বড় হাতি কিনেছে, বিরাট বড় ব্যাপার, সেই জন্য রাজহস্তি বলছে। তো সেই রাজহস্তির জন্য যে রাখা হয়েছিল কদলীকাণ্ড। কদলীকাণ্ড মানে কি? কলা গাছের কাণ্ড। হাতি তো কলা গাছের পাতা খেয়ে তার পেট ভরবে না, তো পুরো কলা গাছটাই খাবে, সেই জন্যে কলা গাছের যে পুরো কাণ্ডটা আছে সেটা সমেত, আর বৃক্ষ শাখা মানে গাছের ডালপালা ডাল সব আদরিণী ভোজন করিতে লাগিল। তাহলে আদরিণীকে খেতে দেওয়া হলো বরণ করার পর আরও পেট ভরে। তারপর দেখো, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। তাহলে তিনি হাতি কিনলেন এবং হাতি কিনেই হয়তো বিয়ে বাড়িতে গেছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে পীরগঞ্জ, এবং পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন মানে হয়তো সোমবার দিন তো মেজবাবুর মেয়ের বিয়ে, তো সোমবার দিন হয়তো গেছেন পীরগঞ্জে, আর মঙ্গলবার হয়তো ওখানেই ছিলেন, এবং বুধবারে যদি ফিরেছেন, আমরা যদি ধরে নিই যে বুধবারে তিনি ফিরেছেন পীরগঞ্জ থেকে, তাহলে তার পর দিন অর্থাৎ বৃহস্পতিবার বা ওই পীরগঞ্জ থেকে ফিরে এসে তার ঠিক পরের দিন বিকালে, কখন তার পীরগঞ্জ থেকে ফিরে এসে তার পরের দিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত জয়রাম মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন, মানে দেখা করতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। হস্তিপৃষ্ঠে মানে হাতির পিঠে চড়েই তিনি গেলেন। তাহলে ওই গরুর গাড়িতে চড়ে আসতে বলেছিলেন মহারাজ নরেশচন্দ্র জয়রাম মুখোপাধ্যায়কে, হাতি পাঠাননি, তো সেই হাতি দেখানোর জন্যেই জয়রাম মুখোপাধ্যায় হাতির পিঠে চেপেই মহারাজ নরেশচন্দ্রের সাথে দেখা করতে গেলেন। কখন না পীরগঞ্জ থেকে ফিরে এসেছেন তার পরের দিন বিকালে। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ। তাহলে এই যে নরেশচন্দ্র রায়চৌধুরী মহারাজ, তার দ্বিতল বৈঠকখানা মানে কি? দোতলার বৈঠকখানা। তাইলে মহারাজের বৈঠকখানা কোথায়? দোতলায়। মহারাজের তো বিশাল বড় প্রাসাদ হওয়ারই কথা, তো সেই তার যে প্রাসাদের যে দোতলা, হ্যাঁ, সেই দোতলার যে বৈঠকখানা, তার নিচে বিস্তৃত প্রাঙ্গণ মানে বড় খোলা উঠান বা চত্বর, একটা বড় খোলা চত্বর বা উঠোন সেই বৈঠকখানার নিচেই আছে। প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। প্রাঙ্গণের অপর প্রান্তে মানে ওই যে বড় খোলা যে জায়গাটা আছে, উঠোন বা চত্বরটা আছে, তার অপর প্রান্তে মানে উল্টো দিকে হস্তি প্রবেশের সিংহদ্বার। হস্তি মানে হাতি প্রবেশের, সিংহদ্বার মানে মেন গেট বা প্রধান প্রবেশ পথ বা সদর দরজা, যেটা দিয়ে হাতি প্রবেশ করতে পারে। তো সেটা কোথায়? প্রাঙ্গণের অপর প্রান্তে বা উল্টো দিকে। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। তাহলে বৈঠকখানায় বসে বসেই তিনি ওই সমস্ত যে প্রাঙ্গণ, পুরো যে বড় খোলা চত্বরটা আছে, উঠোনটা আছে প্রাঙ্গণের নিচে, এই বৈঠকখানার নিচে যে প্রাঙ্গণটা আছে, সেটা কিন্তু বৈঠকখানায় বসে বসে পুরো প্রাঙ্গণটা তিনি কিন্তু দেখতে পান মহারাজ নরেশচন্দ্র। ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে, এবং প্রাঙ্গণের অপর প্রান্তে যে সিংহদ্বার আছে সেটাও তিনি ওই বৈঠকখানায় বসে দেখতে পান। শুধু যে সিংহদ্বারটা দেখতে পান তা নয়, প্রধান যে প্রবেশপথ সদর দরজা সেটাই দেখতে পান তা নয়, তার বাহিরের অনেক দূর পর্যন্ত তিনি দেখতে পান। দৃষ্টিগোচর মানে দৃষ্টির অন্তর্গত হয় বা দেখা যায় এমন, মানে ওই বৈঠকখানায় বসেই, বৈঠকখানাটা এমনভাবে বানানো হয়েছে, বৈঠকখানাটা এমন জায়গায় অবস্থিত যে ওই বৈঠকখানায় বসেই মহারাজ পুরো সমস্ত প্রাঙ্গণ এবং ওই প্রধান যে হাতি প্রবেশের যে প্রধান প্রবেশ পথ বা সদর দরজা সেটা এবং তার বাহিরেরও অনেক দূর পর্যন্ত, মানে রাস্তায় পর্যন্ত মহারাজ দেখতে পান ওই বৈঠকখানায় বসে বসে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। তাহলে রাজ সমীপে মানে কি? রাজার নিকট। রাজ সমীপে উপনীত হইলে মানে রাজার নিকট উপনীত হইলে, রাজার নিকট পৌঁছালে বা রাজার সামনে বা রাজার দরবারে পৌঁছে মুখোপাধ্যায় মহাশয় মানে জয়রাম মুখোপাধ্যায় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। তাহাকে মানে ওই মহারাজ নরেশচন্দ্রকে আশীর্বাদ করলেন। জয়রাম মুখোপাধ্যায় তো বয়স্ক মানুষ, 50 বছর পার হয়েছে, তো
তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মহারাজ নরেশচন্দ্রের বয়স তার থেকে হয়তো কম, তার জন্যই জয়রাম মুখোপাধ্যায় মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীকে আশীর্বাদ করলেন এবং নিজের আসন গ্রহণ করলেন। ওই রাজ দরবার সেখানে নিজের আসন গ্রহণ করলেন বা বসলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই ও হাতিটিকার? তাহলে ওই রাজ সমীপে পৌঁছলেন জয়রাম মুখোপাধ্যায় এবং রাজাকে আশীর্বাদ করে তিনি আসন গ্রহণ করলেন এবং কি করলেন না, ওই তাদের কথাবার্তা শুরু হলো মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত, মানে ওই কেস মামলা মোকদ্দমা জমা সংক্রান্ত 2-4 কথা তাদের মধ্যে হলো। তারপর মহারাজ জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? মুখুজ্জে মশাই ও হাতিটিকার? তাহলে নরেশচন্দ্র মহারাজ কিন্তু নিশ্চয়ই বৈঠকখানা থেকেই হয়তো লক্ষ্য করেছেন বা তিনি লক্ষ্য করেছেন যে জয়রাম মুখোপাধ্যায় একটা হাতিতে চেপে তার সাথে দেখা করতে এসেছেন। সেই জন্যই তিনি জিজ্ঞেস করছেন যে আমি তো হাতি পাঠাইনি, তাহলে জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি ভাড়া নিল বা হাতি কোথায় পেল, সেটাই কৌতূহল জেগেছে। তো সেই জন্যে মহারাজ মুখুজ্জে মশাইকে জিজ্ঞেস করছেন যে ও হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, বিনীত মানে বিনম্র, শান্ত, সংযতভাবে, ভদ্রভাবে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি, মানে আপনারই হাতি। হুজুর বাহাদুর মানে এখানে কে? মহারাজ নরেশচন্দ্র। তাহলে বলছে আপনারই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? মহারাজ অবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। আমার হাতি? কই, এই হাতিটিতে আমি কোনোদিন দেখিনি। আমার কাছে যে সব হাতি আছে বা আমার কাছে যে হাতি আছে সেগুলোকে তো আমার চেনার কথা, কই এই হাতিটি তো আমি দেখিনি, কোথা থেকে এলো? তখন জয়রাম মুখোপাধ্যায় জবাব দিচ্ছে, আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তাহলে রাজা আরও চমকে গেছে, এখনই বলছেন যে আপনারই হাতি, আমারই হাতি, আর এখন আপনি বলছেন যে উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি, মানে একটু বেশিই অবাক হয়ে গেছে রাজা। আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। তাহলে এই যে কথাটা বলল জয়রাম মুখোপাধ্যায়, প্রথমে বলল যে আজ্ঞে হুজুর বাহাদুরের হাতি, মানে আপনারই তো হাতি। তারপরে আবার বলছে যে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। এই যে জবাবটা দিল রাজার প্রশ্নের, তো সেটা মানে বিনয় করে বলল, মানে ভদ্রভাবে বিনম্রভাবে বলল, না শ্লেষসূচক? শ্লেষসূচক মানে তোমরা এটা লিখে নাও, শ্লেষসূচক বলতে এমন কথা বা মন্তব্যকে বোঝায় যাতে একটি শব্দের একাধিক অর্থ ব্যবহার করে প্রচ্ছন্ন ব্যঙ্গ, বিদ্রূপ, কৌতুক বা সূক্ষ্ম ইঙ্গিত প্রকাশ করা হয়। এটি মূলত সরাসরি আক্রমণ না করে কথার মোড় ঘুরিয়ে কৌশলে সমালোচনা বা মজা করার একটি ভাষাভঙ্গি। তাহলে শ্লেষসূচক মানে তোমরা বুঝতে পারলে। তো জয়রাম মুখোপাধ্যায়ের উদ্দেশ্য কি? মহারাজের সাথে দেখা করতে যাওয়ার, এটাই তো উদ্দেশ্য। মহারাজ হাতি দেননি, তার উপযুক্ত জবাব দেওয়া, নিজের হাতি প্রদর্শন করে, ঠিক আছে? তো সেটাই তো, হ্যাঁ। তো এমনভাবে মানে মহারাজের সাথে মহারাজকে জবাব দিল যে মানে বোঝাই যাচ্ছে না যে ভদ্রভাবে বলল না ব্যঙ্গ বিদ্রূপ করে বলল, ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? তাহলে জয়রাম মুখোপাধ্যায় কি বলছেন? একটু হেসে হেসে বলছেন, মৃদু হেসে হেসে বলছেন যে বলছে আপনার দ্বারাই আমরা প্রতিপালন হচ্ছি। প্রতিপালন মানে লালন পালন হচ্ছি, হ্যাঁ। একদম হালকা মৃদু হেসে, আলতো হেসে জয়রাম মুখোপাধ্যায় মহারাজকে বলছেন যে আপনার দ্বারাই, আপনার টাকায় পয়সার নিয়েই, আপনার কেস মোকদ্দমা চালিয়েই আমাদের সংসার চলছে, আমরা লালন পালন হচ্ছি। আমি যখন আপনার, আমি তো আপনার রাজ্যে বসবাস করছি, আপনার খেয়ে পরে বেঁচে আছি, আপনার দ্বারা লালিত পালিত হচ্ছি, তখন ও হাতি আপনার বই আর কার? তাহলে এই মানে টিটকিরি কেটে ব্যঙ্গ বিদ্রূপ করে কৌতুকের সাথে, হ্যাঁ, মানে যাতে বোঝা না যায়, একদম মানে কথার জালে মানে মহারাজকে উপযুক্ত জবাব দিয়ে সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। তাহলে তিনি বিকালে গেছিলেন মহারাজের সাথে দেখা করতে, হাতি একদম দেখিয়ে চলে এলেন, বিরাট ফুর্তি জয়রাম মুখোপাধ্যায়ের। সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরে এলেন এবং বৈঠকখানায় বসে, সন্ধ্যায় তো বৈঠকখানায় সবাই আসে জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানায়, একদম পাড়ার যুবক বৃদ্ধগণ সবাই।
তো সেই ভরা বৈঠকখানায় সমবেত বন্ধুমণ্ডলীর নিকট যারা মানে জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানায় প্রতিদিন আসেন, মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। তাহলে এই যে পুরো কাহিনী যে মহারাজ আমাকে হাতি দেননি, সেইটা তো ভরা এই বৈঠকখানাতে তিনি অপমানিত হয়েছিলেন, আত্মসম্মানে লেগেছিল, লজ্জা পেয়েছিলেন, তো সেইটারই উপযুক্ত জবাব তিনি দিয়ে এসেছেন। সেই পুরো কাহিনী সেই ভরা বৈঠকখানাতেই তিনি সবার সামনে বললেন, বিবৃত করলেন, পুরো কাহিনী একদম পুরোটা বিবৃত করলেন, মানে পুরো কাহিনীটা বলে শোনালেন যে আমি রাজার কাছে গেছিলাম, হাতিটা দেখিয়ে এসেছি এবং রাজাকে এই জবাব দিয়ে আমি এসেছি। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। তাহলে মানে এত যে রাগ, ক্ষোভ, লজ্জা, রোষ, আত্মসম্মানে লেগেছিল, অপমানিত হয়েছিলেন, তো সেটা তার মুছে গেল। আর কোনো ব্যাপার নেই, ভরা বৈঠকখানাতেই তিনি অপমানিত হয়েছিলেন, নিজের অপমান নিজেই মুছিয়ে ফেললেন। ঠিক আছে, কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। তাহলে এই কয়েকদিন তার একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, তিনি অপমানিত মানে বোধ হয়ে কেটেছিল। তো তিনি হাতি কিনেই প্রমাণ করে দিলেন যে মানে হাতি কিনেই মহারাজকে দেখিয়ে এলেন এবং তার যে ক্ষোভ লজ্জা সেটা কিন্তু নির্মূল হয়ে গেল এবং কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। সুনিদ্রা মানে গাঢ় নিদ্রা বা খুব ভালো ঘুম হলো। ঠিক আছে, মানে একদম স্যাটিসফাইড জয়রাম মুখোপাধ্যায়, এই হাতি কিনে মহারাজকে উপযুক্ত জবাব দিয়ে একদম স্যাটিসফাইড। তার জন্যেই কিন্তু জয়রাম মুখোপাধ্যায়ের রাত্রে গাঢ় নিদ্রা বা খুব ভালো ঘুম হলো। তো এইখানেই তৃতীয় পরিচ্ছেদ শেষ। তো তৃতীয় পরিচ্ছেদ আমি পড়ালাম এবং প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও না দেখে থাকলে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, প্রতিটি লাইন ধরে ধরে প্রতিটি শব্দের মানে একদম সহজ করে বুঝিয়ে আমি কিন্তু পড়িয়েছি এবং এই তৃতীয় পরিচ্ছেদটাও এই ভিডিওটির মাধ্যমে পড়ালাম। এইভাবে আমি চতুর্থ পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ এবং সপ্তম পরিচ্ছেদ প্রতিটা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পড়াবো এবং তোমাদের মানে ক্লাস 12-এর পুরো বাংলা সিলেবাস আমি পড়ানো শুরু করেছি। এইভাবেই তোমরা কিন্তু রেগুলার ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে। তাহলে তোমাদের এই তৃতীয় পরিচ্ছেদ থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই দেব এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই রকমই সহজ ভাষায় একদম মানে এত খুঁটিনাটি মানে ভাবে কোথাও তোমরা কিন্তু পাবে না। এত খুঁটিনাটি ডিটেলসে পড়ানো এবং এত ভালোভাবে উপস্থাপন আমি তোমাদের করছি ভিডিওর মাধ্যমে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্টে বলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই বাংলা যে পুরো সিলেবাস সেটার মধ্যে থেকে তোমাদের যা কিছু প্রবলেম আছে আমাকে কমেন্টে বলবে, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি চতুর্থ পরিচ্ছেদটা পড়াবো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।